এডুকেয়ার বাংলা চ্যানেলে প্রতিটি দর্শক বন্ধুকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের আলোচনার প্রথমে আমরা আসছি যে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রথম যে তিনজন রাজার নাম পাওয়া যায় তারা হলেন মহারাজা শ্রীগুপ্ত, মহারাজা ঘটোৎকচগুপ্ত ও মহারাজা ধীরাজ প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত রাজাদের মহারাজা ও মহারাজাধিরাজ উপাধি দেখে অনেকে মনে করেন যে প্রথম দুজন রাজা অন্যের অধীনে সামন্ত রাজা ছিলেন এবং প্রথম চন্দ্রগুপ্তই এই বংশের প্রথম সার্বভৌম রাজা। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের অর্থাৎ গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। সম্ভবত 320 খ্রিস্টাব্দে তিনি মগধের সিংহাসনে আরোহণ করেন এবং এ সময় থেকেই তিনি গুপ্তাব্দ নামে একটি নতুন অব্দের প্রচলন করেন। প্রথম চন্দ্রগুপ্ত প্রথম মগধ কেন্দ্রিক গুপ্ত রাজ্যকে প্রায় সমগ্র বিহার, উত্তরপ্রদেশ ও বাংলাদেশের কিছু অংশে সম্প্রসারিত করে তাকে সাম্রাজ্যের আকার দান করেছিলেন। তার মহারাজাধিরাজ অভিধা তার সার্বভৌমত্ব ও প্রতিপত্তির পরিচয় দেয়। তার সাম্রাজ্যবাদী নীতি সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তারের পথ সুগম করে দিয়েছিল। এরপর আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জেনে নেব। সমুদ্রগুপ্ত সম্পর্কে জানার যে উপাদানগুলি রয়েছে তা হলো হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি, এরান লিপি এবং মুদ্রা, এবং সে সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। কেবলমাত্র গুপ্ত বংশের ইতিহাসেই নয়, প্রথম চন্দ্রগুপ্ত ও কুমারদেবীর পুত্র অসামান্য প্রতিভার অধিকারী সমুদ্রগুপ্ত সমগ্র প্রাচীন ভারতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্থান দখল করে আছেন। বিভিন্ন শিলালিপিতে তাকে লিচ্ছবি দৌহিত্র বলে উল্লেখ করা হয়েছে। তার রাজত্বকালের উপাদান হিসাবে তার সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি ও মধ্যপ্রদেশে প্রাপ্ত এরান লিপি অতি মূল্যবান। সম্রাট অশোকের এলাহাবাদ স্তম্ভের উপর খোদাই করা সংস্কৃত ছন্দে রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার সামরিক প্রতিভা ও রাজত্বকালের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়। এছাড়া বিভিন্ন শিলালিপি, মুদ্রা ও চৈনিক বিবরণ থেকে তার রাজত্বকালের নানা কথা জানা যায়। এরপর সমুদ্রগুপ্তের উপাধি সম্পর্কে জেনে নেব। দিগ্বিজয়ের শেষে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সার্বভৌম শক্তির অধিকারী হিসাবে তিনি অশ্বমেধ পরাক্রম, পরাক্রমাঙ্ক, সর্বরাজচ্ছেতা, অপ্রতিরোধ প্রভৃতি উপাধি ধারণ করেন। এছাড়াও তিনি ভারতের নেপোলিয়ন ও কবিরাজ উপাধিতেও ভূষিত হন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী সমুদ্রগুপ্ত ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সামরিক কৃতিত্বের সঙ্গে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন এবং তিনি কবিরাজ উপাধিতেও ভূষিত। এবং এই কবিরাজ উপাধিতে ভূষিত হন এই কারণে, সেটা হলো কি না, তার কাব্য প্রতিভা। তার কাব্য প্রতিভার জন্য সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধিতেও ভূষিত হন। এরপর আমরা সমুদ্রগুপ্তের রাজ্যজয় নীতি সম্পর্কে জানব। প্রথমে রয়েছে উন্মূল্য নীতি। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে উন্মূল্য অর্থাৎ পরাজিত ও উচ্ছেদ করেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মথুরার রাজা গণপতি নাগ, অহিচ্ছত্রের অচ্যুত, পদ্মাবতীর নাগসেন, উত্তরপ্রদেশের একটি ক্ষুদ্র রাজ্যের মতিল এবং পশ্চিম ভারতের রুদ্রদেব। এরপর আমরা সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত বিজয় সম্পর্কে জেনে নেব। সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্য অভিযান করে সেখানকার 12 জন রাজাকে পরাজিত ও বন্দী করেন অর্থাৎ গহন, এবং পরে তাদের মুক্তি দেন অর্থাৎ পরিমোক্ষ। এরপর তিনি পরাজিত শত্রুর বশ্যতা স্বীকার ও কর প্রদানের বিনিময়ে তাদের রাজ্য ফিরিয়ে দেন অর্থাৎ অনুগ্রহ। এই নীতি গহন, পরিমোক্ষ, অনুগ্রহ নামে পরিচিত। এছাড়া আটবিক রাজ্য এবং উপজাতীয় রাজ্যগুলিও তার বশ্যতা স্বীকার করেছিল। এরপর আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জেনে নেব। এরান শিলালিপি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পিতার সিংহাসনে বসেন। সকারি ও বিক্রমাদিত্য নামে প্রসিদ্ধ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ন্যায়পরায়ণ শাসক হিসাবে পরিচিত ছিলেন। তিনি শকরাজ তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করে পশ্চিম ভারতে শক আধিপত্যের বিনাশ ঘটান। বিষ্ণুর উপাসক এই শাসকের নবরত্ন সভা, কালিদাস, বরাহমিহির, অমর সিং
প্রমুখরা অলঙ্কৃত করতেন। তিনি উজ্জয়িনীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন এবং চৈনিক পরিব্রাজক ফাহিয়েন তার রাজত্বকালে ভারতবর্ষে আসেন। এর সঙ্গে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র প্রথম কুমারগুপ্ত সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার প্রধান মহিষী ধ্রুবাদেবীর গর্ভজাত পুত্র প্রথম কুমারগুপ্ত 415 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 455 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 40 বছর ধরে রাজত্ব করেন। তার রাজত্বকালের শেষ দিকে নর্মদা উপত্যকার পুষ্যমিত্র নামে এক দুর্ধর্ষ উপজাতি গুপ্ত সাম্রাজ্যের ওপর আক্রমণ চালায়। তাদের নেতা ছিলেন নরেন্দ্র সেন। যুবরাজ স্কন্দগুপ্ত তাদের প্রতিহত করে গুপ্ত সাম্রাজ্যকে আশু ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। তার উপাধি ছিল মহেন্দ্রাদিত্য এবং তিনি নিজেকে পরম ভাগবত বলে উল্লেখ করেন। এরপর আমরা স্কন্দগুপ্ত সম্পর্কে জেনে নেব। প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর স্কন্দগুপ্ত মগধের সিংহাসনে বসেন। তিনি ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা। তিনি মধ্য ভারতে হুন আক্রমণ প্রতিহত করে ভারতের রক্ষাকর্তা রূপে গণ্য হয়েছিলেন। তার সময়ে গুপ্ত সাম্রাজ্য অক্ষুণ্ণ ছিল এবং তিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। তিনি গুজরাটের বিখ্যাত সুদর্শন হ্রদের সংস্কার করে বিশেষ খ্যাতি অর্জন করেন। স্কন্দগুপ্তের মৃত্যুর পর থেকে গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয়। তারপর যারা গুপ্ত সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তারা হলেন পুরুগুপ্ত, নরসিংহগুপ্ত, দ্বিতীয় কুমারগুপ্ত, বুধগুপ্ত। এরপর থেকে কিন্তু গুপ্তদের দ্রুত পতন শুরু হয়। তোরমান ও মিহিরকুলের নেতৃত্বে হুন আক্রমণ এই পতনকে ত্বরান্বিত করে। এ সময় কিছু সামন্ত রাজা একের পর এক স্বাধীনতা ঘোষণা করলে গুপ্ত সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর আমরা গুপ্ত সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ পর্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে তা হলো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, স্কন্দগুপ্ত। এটার উত্তর হবে শ্রীগুপ্ত। তাহলে শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। চৈনিক পরিব্রাজক ইত সিংয়ের বিবরণ থেকে জানা যায় যে বিহার ও বাংলার কিছু অংশ নিয়ে শ্রীগুপ্তের রাজ্য গঠিত ছিল। সম্ভবত তার রাজত্বকাল ছিল 275 থেকে 300 খ্রিস্টাব্দ। প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে মগধের সিংহাসনে আরোহণ করেন? 310 খ্রিস্টাব্দ, 322 খ্রিস্টাব্দ, 320 খ্রিস্টাব্দ, 335 খ্রিস্টাব্দ। এটার উত্তর হবে 320 খ্রিস্টাব্দ। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত তার সিংহাসন আরোহণের কালকে স্মরণীয় করে রাখার জন্য গুপ্তাব্দের প্রচলন করেন। আনুমানিক 319 থেকে 20 খ্রিস্টাব্দে এই অব্দ প্রচলিত হয়। কোন গুপ্ত রাজা মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেন? অপশান আছে শ্রীগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি প্রথম চন্দ্রগুপ্ত। এটার উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। এবং প্রথম চন্দ্রগুপ্তের মহারাজা ধীরাজ অভিধা তার সার্বভৌমত্ব ও প্রতিপত্তির পরিচয় বহন করে। কোন গুপ্ত রাজা নিজ মুদ্রায় নিজেকে লিচ্ছবি দৌহিত্র নামে মুদ্রিত করেছেন? শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় জীবিতগুপ্ত। এটার উত্তর হবে সমুদ্রগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়। সমুদ্রগুপ্তের মা কুমারদেবী ছিলেন লিচ্ছবি রাজকন্যা, তাই সমুদ্রগুপ্ত নিজ মুদ্রায় নিজেকে লিচ্ছবি দৌহিত্র নামে মুদ্রিত করেছেন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্তকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, সমুদ্রগুপ্তকে নাকি স্কন্দগুপ্তকে? এটার উত্তর হবে সমুদ্রগুপ্তকে। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সামরিক কৃতিত্বের সঙ্গে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মিল রয়েছে। এই পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন। এলাহাবাদ প্রশস্তিতে কার রাজ্য বিজয় কাহিনী বিবৃত হয়েছে? সমুদ্রগুপ্তের, প্রথম কুমারগুপ্তের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাকি প্রথম চন্দ্রগুপ্তের? এটার উত্তর হবে সমুদ্রগুপ্তের। সমুদ্রগুপ্তের সভাকবি বিখ্যাত সংস্কৃত পণ্ডিত হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজ্য বিজয়ের কাহিনী জানা যায়। সর্বরাজচ্ছেত্রা উপাধি কে গ্রহণ করেন? অপশান রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। এটার উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সর্বরাজচ্ছেত্রা উপাধি গ্রহণ করেন এবং এই বিষয়ে আমি টেক্সটে আলোচনা করে দিয়েছি। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন রবিকীর্তি, হরিসেন, অশ্বঘোষ, বিলহন। এটার উত্তর হবে হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত হরিসেন।
সমুদ্রগুপ্ত ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হলেও তিনি পরধর্মমত সহিষ্ণু ছিলেন। সিংহল রাজ মেঘবর্ণকে তিনি বুদ্ধগয়ায় মঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন এবং বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধুর তিনি পৃষ্ঠপোষকতা করেন। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি ধারণ করেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? এটার উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুজরাট ও কাথিয়াবাড়ের শক শাসক তৃতীয় রুদ্র সিংহকে বা রুদ্র সেনকে পরাজিত করে ওই অঞ্চল গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেন এবং ভারতে বিদেশি শক শাসনের অবসান ঘটান, তাই তিনি সকারি উপাধি ধারণ করেছিলেন। কোন গুপ্ত রাজার দুটি রাজধানী ছিল? অপশন রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের, প্রথম জীবিত গুপ্তের, সমুদ্রগুপ্তের নাকি কুমারগুপ্তের। এটার উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে দুটি রাজধানী ছিল, প্রথমটি ছিল পাটলিপুত্রে এবং দ্বিতীয়টি ছিল উজ্জয়িনীতে। ফাইয়েন রচিত গ্রন্থটির নাম কি? অপশান আছে ইন্ডিকা, ফুকুওকিং, সিইউকি, কোনোটিই নয়। এটার উত্তর হবে ফুকুওকিং। এবং ফাইয়েন সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন বৌদ্ধ তীর্থস্থান ভ্রমণ ও বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি সংগ্রহের জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। তিনি প্রায় 7 বছর ভারতে অবস্থান করেছিলেন। সময়কালটা ছিল 405 থেকে 411 খ্রিস্টাব্দ এবং তার রচিত গ্রন্থটির নাম হলো ফুকুওকিং। বীরসেন কার মন্ত্রী ছিলেন? অপশান রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের, সমুদ্রগুপ্তের, প্রথম চন্দ্রগুপ্তের, প্রথম কুমারগুপ্তের। এটার উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এমনই একজন মানুষ যিনি জ্ঞানীগুণী মানুষের সমাদর করতেন। যেমন বীরসেন, তিনি ছিলেন শৈব, অথচ দ্বিতীয় চন্দ্রগুপ্ত একজন নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন এবং তার উপাধি ছিল পরম ভাগবত। ধর্মবিশ্বাসে বৈষ্ণব হওয়া সত্ত্বেও তিনি পরধর্মমত সহিষ্ণু ছিলেন। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন তার সাম্রাজ্যে প্রচুর বৌদ্ধ মঠ দেখেছিলেন এবং তিনি ওই যে বললাম যে তিনি জ্ঞানীগুণী মানুষের সমাদর করতেন, সে যে ধর্মেরই হোক না কেন। তার সেনাপতি আম্রকর্দব বৌদ্ধ ছিলেন। কোন গুপ্ত সম্রাটের রাজসভা নবরত্ন দ্বারা অলঙ্কৃত ছিল? এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। কথিত আছে যে তার রাজসভায় 9 জন বিখ্যাত পণ্ডিত ও গুণী মানুষ ছিলেন। এরা হলেন কালিদাস, বরাহ মিহির, বড়রুচি, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকপর, খপনক, অমর সিংহ ও ধন্বন্তরী। এদের একত্রে নবরত্ন বলা হতো। কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দ প্রচলন করেন? অপশান রয়েছে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত। এটার উত্তর তোমরা প্রত্যেকেই পারবে এবং খুবই সহজ এবং পূর্বে আলোচনাও হয়ে গেছে। এটার উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 20 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রচলন করেছিলেন তার সিংহাসন আরোহণের কালকে স্মরণীয় করে রাখার জন্য। আর্যভট্ট কোন গুপ্ত সম্রাটের অন্যতম সভা পণ্ডিত ছিলেন? প্রথম চন্দ্রগুপ্তের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের, সমুদ্রগুপ্তের নাকি জীবিত গুপ্তের? এটার উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এবং আর্যভট্ট সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। আর্যভট্ট ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ। তার দুটি বিখ্যাত গ্রন্থ হল সূর্য সিদ্ধান্ত ও আর্যভট্টীয়। প্রথম গ্রন্থটি গ্রহ নক্ষত্র বিজ্ঞান বিষয়ক এবং দ্বিতীয়টি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোণমিতি সংক্রান্ত। পৃথিবী যে সূর্যের চারিদিকে আবর্তিত হয় এবং আহ্নিক গতি ও বার্ষিক গতি তারই আবিষ্কার। তিনিই প্রথম দশমিক সংখ্যার মূল্য নিরূপণ করেন। কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। এটা সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সার্বভৌম শক্তির অধিকারী হিসাবে পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন। বরাহমিহির ছিলেন গুপ্তযুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী, সমুদ্রগুপ্তের সভাকবি, গুপ্তযুগের শ্রেষ্ঠ গণিতজ্ঞ এবং গুপ্তযুগের শ্রেষ্ঠ চিকিৎসক। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গুপ্তযুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী। এবং বরাহমিহির সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে তিনি আবির্ভূত হয়েছিলেন। গ্রহ নক্ষত্র বিজ্ঞান সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ পঞ্চসিদ্ধান্ত। ফলিত জ্যোতিষের ওপর রচিত তার আরেকটি বিখ্যাত গ্রন্থ হল বৃহৎ সংহিতা। গ্রহ নক্ষত্র বিজ্ঞান ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও বিষয় সম্পর্কেও আলোচিত হয়েছে এই গ্রন্থে।
জন্মকুণ্ডলী শাস্ত্র বিষয়েও তার একাধিক গ্রন্থ রয়েছে। এই যুগের বিজ্ঞান চর্চায় তার অবদান অনস্বীকার্য। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? এটার উত্তর হবে প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কে গড়ে তোলেন? অপশান রয়েছে স্কন্দগুপ্ত, প্রথম জীবিতগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। এটার উত্তর নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে। ধারণা করা হয় গুপ্ত সম্রাটগণই নালন্দা মহাবিহারের নির্মাতা এবং সম্রাট প্রথম কুমারগুপ্তই সম্ভবত এক্ষেত্রে প্রথম উদ্যোগ গ্রহণ করেন। আবার অন্যদিকে জানা যায় খ্রিস্টীয় ৫ম শতকের শেষ দিকে গুপ্ত সম্রাট বুধগুপ্ত মগধের 6টি বৌদ্ধ বিহার নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। দক্ষিণ বিহারে বর্তমান রাজগীরের কাছে এটি অবস্থিত। এটি ছিল সমকালীন ভারতে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার প্রধান কেন্দ্র। হর্ষবর্ধনের সময় এর ভুবনজোড়া খ্যাতি ছিল। প্রায় 10,000 ছাত্র এখানে পড়াশোনা করত। চৈনিক পর্যটক হিউয়েন সাং এই বিশ্ববিদ্যালয়ে 5 বছর পড়াশোনা করেছিলেন। বৌদ্ধ ধর্ম ছাড়াও এখানে ব্যাকরণ, দর্শন, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো। কোন গুপ্ত সম্রাট ভারতের রক্ষাকারী নামে কথিত? অপশান রয়েছে স্কন্দগুপ্ত, প্রথম জীবিতগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং প্রথম কুমারগুপ্ত। এটার সঠিক উত্তর হবে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত যিনি মধ্য ভারতে হুন আক্রমণ প্রতিহত করে ভারতের রক্ষাকর্তা রূপে গণ্য হয়েছিলেন। শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? প্রথম জীবিতগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় জীবিতগুপ্ত, দ্বিতীয় কুমারগুপ্ত। এটার উত্তর হবে দ্বিতীয় জীবিতগুপ্ত। দ্বিতীয় জীবিতগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ সম্রাট। গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে, কালিদাসকে, বরাহ মিহিরকে, বেতাল ভট্টকে। এটার উত্তর হবে আর্যভট্টকে। তবে এ প্রসঙ্গে মনে রাখা ভালো যে যদি অপশান থাকে ব্রহ্মগুপ্ত তাহলে কিন্তু আগে সেটা হবে আর্যভট্ট থাকলেও। এর পাশাপাশি মনে রাখতে হবে নিউটনের বহু শতাব্দী পূর্বে এই ব্রহ্মগুপ্ত ইঙ্গিত দিয়েছিলেন যে বস্তুসমূহ পার্থিব অভিকর্ষের টানেই মাটিতে পড়ে। মগধ কত খ্রিস্টাব্দে গুপ্তদের হস্তচ্যুত হয়? 460 খ্রিস্টাব্দে, 530 খ্রিস্টাব্দে, 510 খ্রিস্টাব্দে নাকি 550 খ্রিস্টাব্দে? এটার উত্তর হবে 550 খ্রিস্টাব্দে। 550 খ্রিস্টাব্দে মগধ গুপ্তদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়, অর্থাৎ গুপ্তদের হস্তচ্যুত হয়। ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। এটার উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তই ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? আর্যভট্টকে, বরাহ মিহিরকে, কালিদাসকে, অশ্বঘোষকে। এটার উত্তর হবে কালিদাসকে। ইংরাজি সাহিত্যে যেমন শেক্সপিয়ারের অবদান রয়েছে সেরকম ভারতবর্ষে সংস্কৃত সাহিত্যে কালিদাসের বিশেষ ভূমিকা রয়েছে। সেই জন্যই তাকে ভারতের শেক্সপিয়ার নামে অভিহিত করা হয়। এবং কালিদাস সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। তিনি ছিলেন গুপ্তযুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেছিলেন বলে কথিত আছে। তিনি মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম ও অভিজ্ঞান শকুন্তলম নামে 3টি নাটক এবং রঘুবংশ, মেঘদূত, কুমার সম্ভব ও ঋতুসংহার নামে 4টি কাব্য রচনা করেন। বৃহৎ সংহিতা কার রচনা? অপশান রয়েছে বরাহ মিহিরের, আর্যভট্টের, কালিদাসের, অশ্বঘোষের। এটার উত্তর হবে বরাহ মিহিরের। বরাহ মিহিরের রচনা হলো বৃহৎ সংহিতা এবং বরাহ মিহির সম্পর্কে আমি পূর্বে আলোচনা করে দিয়েছি। অজন্তা ও ইলোরার গুহাচিত্রগুলি কোন রাজবংশের আমলে অঙ্কিত হয়েছিল? অপশান রয়েছে মৌর্য যুগে, কুষাণ যুগে, গুপ্ত যুগে ও পাল যুগে। এটার উত্তর হবে গুপ্ত যুগে। গুপ্ত যুগে অজন্তা ও ইলোরার গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছিল। বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে কোন সম্রাট প্রসঙ্গে জানা যায়? শ্রীগুপ্ত সম্পর্কে, সমুদ্রগুপ্ত সম্পর্কে, কুমারগুপ্ত সম্পর্কে নাকি রামগুপ্ত সম্পর্কে? এটার উত্তর হবে রামগুপ্ত সম্পর্কে। বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তর নাটক থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র রামগুপ্ত সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার কাপুরুষোচিত কাজে ক্ষুব্ধ হয়ে তার ভাই চন্দ্রগুপ্ত
অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাকে হত্যা করে সিংহাসন দখল করেন। তবে বেশিরভাগ আধুনিক ঐতিহাসিক এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কোন বিদেশি রাজাকে সমুদ্রগুপ্ত বুদ্ধগয়ায় বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দেন? এখানে যে সমস্ত অপশানগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে সিংহলের রাজা মেঘবর্ণকে। সিংহলের রাজা মেঘবর্ণকে রাজা সমুদ্রগুপ্ত বুদ্ধগয়ায় বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দেন এবং তিনি নিজে ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হলেও তিনি কিন্তু পরধর্মমত সহিষ্ণু ছিলেন এবং এটাই তার বড় পরিচয় যে তিনি সিংহলের রাজা মেঘবর্ণকে বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন বুদ্ধগয়ায়। সাঁচির বিষ্ণু মন্দির কোন যুগে নির্মিত হয়? মৌর্য যুগে, গুপ্ত যুগে, সেন যুগে নাকি কুষাণ যুগে? এটার উত্তর হবে গুপ্ত যুগে। গুপ্ত যুগে সাঁচির বিষ্ণু মন্দির নির্মিত হয়েছিল। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশান আছে আর্যভট্ট, কালিদাস, বরাহমিহির, অশ্বঘোষ। এটার উত্তর হবে আর্যভট্ট। গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ আর্যভট্ট ছিলেন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা। গুপ্ত যুগে রাজা ব্রাহ্মণদের যে নিষ্কর জমি দান করতেন তাকে কি বলা হতো? অপশান আছে জমিদান, অগ্রহার দান, ভূমিদান, কোনোটিই নয়। এটার উত্তর হবে অগ্রহার দান। অর্থাৎ গুপ্ত যুগে রাজা ব্রাহ্মণদের যে নিষ্কর জমি দান করতেন তা অগ্রহার দান নামে পরিচিত ছিল। কোন গুপ্ত সম্রাটের শাসনকালে প্রথম হুন আক্রমণ হয়? অপশান আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে, কুমারগুপ্তের শাসনকালে, সমুদ্রগুপ্তের শাসনকালে নাকি স্কন্দগুপ্তের শাসনকালে। এটার উত্তর হবে কুমারগুপ্ত। অর্থাৎ কুমারগুপ্তের শাসনকালে প্রথম হুন আক্রমণ হয়েছিল এবং হুন কারা সে সম্পর্কেও আমরা জেনে নেব। মধ্য এশিয়া থেকে আগত এক নিষ্ঠুর ও দুর্ধর্ষ শ্বেতকায় জাতি হুন নামে পরিচিত। স্কন্দগুপ্তের সঙ্গে যে হুন রাজার যুদ্ধ হয়েছিল তার নাম জানা যায় না, তবে পরবর্তীকালে যে দুজন হুন রাজা গুপ্ত সাম্রাজ্যে আক্রমণ চালিয়েছিলেন তারা হলেন তোরমান ও মিহিরকুল। গুপ্ত বংশের প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? এটার উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন শাসক বা গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। গুপ্ত যুগে নবনাটিকম গ্রন্থটির আলোচ্য বিষয় হল ধাতুবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা নাকি চিকিৎসাবিদ্যা? এটার উত্তর হবে চিকিৎসাবিদ্যা। অর্থাৎ গুপ্ত যুগে নবনাটিকম গ্রন্থটির আলোচ্য বিষয় হল চিকিৎসাবিদ্যা। নিম্নলিখিত কোন শহরটি গুপ্ত রাজধানী ছিল না? প্রয়াগ, অযোধ্যা, উজ্জয়িনী, বারাণসী। এটার উত্তর হবে বারাণসী। বারাণসী শহরটি গুপ্ত রাজধানী ছিল না। সাধারণত মনে করা হয় প্রাচীন পাটলিপুত্র নগরী ছিল গুপ্ত সাম্রাজ্যের রাজধানী। কেউ কেউ অবশ্য প্রয়াগ বা এলাহাবাদে গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর অবস্থান নির্দেশ করেছেন এবং উজ্জয়িনীতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে দ্বিতীয় রাজধানী ছিল সে সম্পর্কেও জানা যায়। কিন্তু বারাণসী যে কখনও গুপ্ত রাজ্যের অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল সে সম্পর্কে কিন্তু কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায় না। গুপ্ত যুগে ভারতের সঙ্গে যে দেশের সর্বাধিক বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল তা হলো চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, রোম নাকি মধ্য এশিয়া? এটার উত্তর হবে চীন। গুপ্ত যুগে রোম সাম্রাজ্যের সঙ্গেও বাণিজ্যিক যোগাযোগ পুনরুজ্জীবিত হয়। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা, কম্বোজ, বালি, জবদ্বীপ, মালয় প্রভৃতি রাজ্য এবং সিংহলের সঙ্গেও এ যুগে বাণিজ্য চলত। এ আমলের প্রধান বাণিজ্য কেন্দ্র বা বন্দরগুলি হল পশ্চিম উপকূলের কল্যাণ, ভৃগুকচ্ছ ও ক্যাম্বে এবং পূর্ব উপকূলের কাবেরীপত্তনম বা কাবেরীপট্টনম ও তাম্রলিপ্ত। গুপ্ত সম্রাটদের জাতীয় প্রতীক কী ছিল? বাঘ, সিংহ, গরুড় নাকি শিব? এটার উত্তর হবে গরুড়। গরুড় ছিল গুপ্ত সম্রাটদের জাতীয় প্রতীক। দামোদর তাম্রশাসনে কার সময়কালের আঞ্চলিক প্রশাসন সম্পর্কে বর্ণনা রয়েছে? রামগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? এটার উত্তর হবে কুমারগুপ্ত। দামোদর তাম্রশাসনে যে গুপ্ত রাজার আঞ্চলিক প্রশাসন সম্পর্কে বর্ণনা রয়েছে তিনি হলেন কুমারগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলি বিভক্ত ছিল ভুক্তিতে, পরগনায়, পুয়সে নাকি মহলে? এটার উত্তর হবে ভুক্তিতে। শাসনকার্যের সুষ্ঠু পরিচালনার জন্য
গুপ্তযুগে সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল। এই যুগে প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি, দেশ, প্রদেশ ও ভোগ। উদাহরণ হিসাবে যেমন বলতে পারি পুণ্ড্রবর্ধন ভুক্তি, বর্তমান উত্তরবঙ্গ, এবং তীরভুক্তি, বর্তমান উত্তর বিহার। এই দেশ বা ভুক্তির শাসনকর্তাদের গোপতি এবং ভোগের শাসনকর্তাদের ভোগপতি বা ভোগিকা বলা হতো, এবং প্রদেশগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। বিষয় শাসনের দায়িত্ব ছিল বিষয়পতি, কুমারমাত্য বা আযুক্ত নামক কর্মচারীর ওপর। গুপ্তযুগে গুপ্তচররা যে নামে পরিচিত ছিল তা হলো দূতাকাশ, বারিদ, সিপাহী, খবরি। এটার উত্তর হবে দূতাকাশ। তাহলে গুপ্তযুগে গুপ্তচররা যে নামে পরিচিত ছিল তা হলো দূতাকাশ। বীজগণিতের জনক হিসাবে পরিচিত কে ছিলেন? আর্যভট্ট, বড়রুচি, ভাস্কর, বরাহমিহির। এটার উত্তর হবে আর্যভট্ট। গুপ্তযুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ আর্যভট্ট বীজগণিতের জনক হিসাবে পরিচিত ছিলেন। নিম্নলিখিত কারা গুপ্তদের পতনে বিশেষরূপে দায়ী ছিলেন? অপশান আছে গ্রিক, হুন, চালুক্য না পল্লব। এটার উত্তর হবে হুন। ক্রমাগত হুন আক্রমণের ফলে মধ্য ভারতে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে। হুন আক্রমণ প্রতিহত করতে গিয়ে সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সীমান্তবর্তী অঞ্চলের শাসকরা কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত হন। ফলে গুপ্ত সাম্রাজ্যের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয় ও পতন ত্বরান্বিত হয়। তাহলে গুপ্তদের পতনে যারা বিশেষরূপে দায়ী তারা হলো হুন। স্কন্দগুপ্তের রাজত্বকালে সংঘটিত হুন আক্রমণ সম্পর্কে জানা যায় কোন লেখ থেকে? অপশান আছে মথুরা, ভিতরি, জুনাগড়, সাঁচি। এটার উত্তর হবে ভিতরি। ভিতরি লেখ থেকে স্কন্দগুপ্তের রাজত্বকালে সংঘটিত হুন আক্রমণ সম্পর্কে জানা যায়। স্কন্দগুপ্ত মালব ও মধ্য ভারত অঞ্চলে হুন আক্রমণ প্রতিহত করেন। উত্তরপ্রদেশের গাজীপুরে প্রাপ্ত তারিখবিহীন ভিতরি স্তম্ভলেখ থেকে একথা জানা যায়। ভারতে প্রবেশকারী হুনরা কী নামে পরিচিত ছিল? অপশান আছে শ্বেত হুন, কৃষ্ণ হুন, লাল হুন নাকি গ্রিন হুন। এটার উত্তর হবে শ্বেত হুন। এই শ্বেত হুনদের সম্পর্কে আমরা জেনে নেব। মধ্য এশিয়া থেকে আগত এক নিষ্ঠুর ও দুর্ধর্ষ শ্বেতকায় জাতি শ্বেত হুন নামে পরিচিত। স্কন্দগুপ্তের সঙ্গে যে হুন রাজার যুদ্ধ হয়েছিল তার নাম জানা যায় না, তবে পরবর্তীকালে যে দুজন হুন রাজা গুপ্ত সাম্রাজ্যে আক্রমণ চালিয়েছিলেন তারা হলেন তোরমান ও মিহিরকুল। গুপ্তোত্তর যুগে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে একীভূত করেছিলেন রাজপুতরা, চালুক্যরা, মৌর্যরা, হর্ষবর্ধন। এটার উত্তর হবে হর্ষবর্ধন। এবং হর্ষবর্ধন সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। সম্রাট হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে হর্ষাব্দের প্রচলন করেন। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন। এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য হর্ষাব্দ প্রবর্তন করা হয়। চালুক্য রাজাদের শিলালিপিতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ, সকলোত্তর পথেশ্বর প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়েছে। হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারত জয় না করলেও ওই সময়ে তিনিই ছিলেন উত্তর ভারতের সবচেয়ে প্রভাবশালী ও খ্যাতিমান রাজা। তাই সকলোত্তর পথনাথ অভিধা ছিল তার খ্যাতি ও প্রতিপত্তির দ্যোতক। এবং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন হিউয়েন সাং খ্রিস্টীয় 7ম শতাব্দীতে। তিনি প্রায় 16 বছর ভারতে অবস্থান করেন। তার ভারত বিষয়ক গ্রন্থের নাম সি ইউকি। এই গ্রন্থ থেকে সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজ্যের অবস্থান ও হর্ষবর্ধনের সঙ্গে তাদের সম্পর্ক এবং হর্ষের রাজত্বকালের বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পাওয়া যায়। এর সঙ্গে আমরা আরেকটু তথ্য জেনে নেব হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট সম্পর্কে। তার বিখ্যাত গ্রন্থের নাম হর্ষচরিত। এই গ্রন্থটি হর্ষবর্ধনের জীবন ও রাজত্বকাল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তবে এই গ্রন্থে বাণভট্ট তার প্রভুর প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন। বাণভট্টের আরেকটি গ্রন্থ কাদম্বরী সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। রত্নাবলী গ্রন্থের লেখক কে? অপশান আছে বিশাখ দত্ত, হর্ষবর্ধন, বল্লাল সেন, কৌটিল্য। এর উত্তর হবে হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন তিনি ছিলেন সুকবি ও নাট্যকার। সংস্কৃত ভাষায় তার রচিত 3টি নাটক হল রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ। কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বখ্যাতি অর্জন করেছিল? অপশান রয়েছে অশোক,
কনিষ্ক, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য? এটার উত্তর হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময় নালন্দার ভুবনজোড়া খ্যাতি ছিল। বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক, হর্ষবর্ধন, ধর্মপাল, প্রভাকর বর্ধন? এটার উত্তর হবে শশাঙ্ক। শশাঙ্কই প্রথম বাঙালি রাজা যিনি উত্তর ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং আর্যাবর্তে প্রথম বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সমতট, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ নাকি লক্ষণাবতী? এটার উত্তর হবে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। এই কর্ণসুবর্ণের বর্তমান অবস্থান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে রাঙামাটি গ্রাম। ভিডিওটি যদি উপযোগী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, পাশাপাশি সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে এই ধরনের ভিডিও আমি তোমাদের সামনে উপস্থিত করে তোমাদেরকে উপকৃত করতে পারি। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।